আসসালামু আলাইকুম দর্শক, বিশ্ব বাংলা সংকেত নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এখন তিনি অবস্থান করছেন ভারতে। দর্শক, এই বিষয়টিকে বুঝতে হলে ফিরিয়ে আনার বিষয়টিকে বুঝতে হলে আমাদেরকে প্রথমত ইতিহাস ঘাটাতে হবে। এক্ষেত্রে পেরুর প্রেসিডেন্ট, যে কিনা মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগের কারণে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে জাপানে আশ্রয় নেন এবং জাপানের নাগরিকত্ব পাওয়ার দাবি করেন। পরবর্তীতে জাপান যখন রাজনৈতিক চাপে পড়ে, তখন পেরুর প্রেসিডেন্টকে দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করে এবং পরবর্তীতে এই প্রেসিডেন্ট আশ্রয় নেন চিলিতে। চিলি সরকার এক্সট্রাডিশন আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে এবং পুনরায় পেরুতে প্রত্যাবর্তন করে ফেরত পাঠায় এবং পেরুর আদালত তাকে 25 বছরের কারাদণ্ড দেয়। এরকম আরেকটি ঘটনা ফিলিপাইনের সরকার প্রধান, যে কিনা একজন স্বৈরশাসক, 20 বছরেরও বেশি যে ক্ষমতার আসনে বসেছিল, বিলিয়ন ডলার টাকা পাচার করেছিল এবং ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যখন তার বিরুদ্ধে উঠে, তখন সে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যে গিয়ে আশ্রয় নেয় তার ফ্যামিলি সমেত। পরবর্তীতে ফিলিপাইনের সরকার তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি, তবে পাচারকৃত অর্থ বছরের পর বছর অতিক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে তারা সক্ষম হয়। আরেকটি উদাহরণ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট, যে কিনা একই অপরাধে মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ইত্যাদি কারণে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের চাপের মাধ্যমে পরে তিনি দেশে ফিরে যেতে বাধ্য হন এবং তাকে তার অপরাধ অনুযায়ী পর্যাপ্ত সাজা দেওয়া হয়। দর্শক, এটুকু তো আমরা বুঝলাম যে যখন কোনো দেশের সরকার প্রধান কোনো অপরাধের কারণে বিদেশ পালিয়ে যায়, তখন তাকে দেশে ফিরে আনানো সম্ভব এবং কোনো টাকা বা অর্থ পাচার যদি বিদেশে হয়, সেই টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু ঠিক তার উল্টো দিকে এরকম ঘটনাও ইতিহাসে রয়েছে, যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট বিভিন্ন অপরাধের কারণে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিলে রাশিয়ার সরকার তাকে আর ইউক্রেনে ফেরত পাঠায়নি। আবার আফগানিস্তানের প্রেসিডেন্ট, যে কিনা ইউনাইটেড আরব আমিরাতে গিয়ে আশ্রয় নিলে ইউনাইটেড আরব আমিরাতও তাকে ফেরত পাঠায়নি। অপরদিকে টিউনিসিয়ার প্রেসিডেন্ট, যে কিনা সৌদি আরবে গিয়ে আশ্রয় নিলে সৌদি আরবও তাকে ফেরত পাঠায়নি। অর্থাৎ ইতিহাসে এরকমও ঘটনা রয়েছে যে কোন দেশের সরকার প্রধান অপরাধ করার পরেও যে দেশে গিয়ে সে আশ্রয় নিয়েছে সেই দেশের সরকার তাকে আর ফেরত পাঠায়নি। এরকম ঘটনা হয়তো আওয়ামী লীগ সরকার প্রধানের সাথেও হতে পারে এবং আমরা প্রত্যেকেই জানি এই সরকার থাকাকালীন দেশের কি রকম অরাজনৈতিকতা, অশৃঙ্খলা, টাকা পাচার ইত্যাদি ঘটেছে। তাই সরকারকে মনোযোগ দেওয়া উচিত, আওয়ামী লীগ সরকার প্রধানকে দেশে আনার পাশাপাশি
পাচারকৃত টাকাও যেন দেশে আনার ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন সক্ষম হয়। দর্শক, এখন আলোচনা করব কিভাবে সম্ভব আইনি ব্যবস্থার মাধ্যমে অপরাধীকে বিদেশ থেকে দেশে আনা যায়। একটি হলো এক্সট্রাডিশন এগ্রিমেন্ট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে MLAT এবং এক্সট্রাডিশন এগ্রিমেন্ট নামক চুক্তি রয়েছে। অর্থাৎ এটির শর্ত হলো যে অপরাধ কোনো রাজনৈতিক ইস্যু হতে পারবে না। অর্থাৎ অপরাধগুলো থাকতে হবে দুর্নীতি, অর্থ পাচারের, মানবাধিকার লঙ্ঘনের ইত্যাদি অপরাধ থাকলে তখন এই চুক্তিগুলির মাধ্যমে অপরাধীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। এক্ষেত্রে ভারত তা করতে সক্ষম হতে পারে। দ্বিতীয়, ইন্টারপোল রেড নোটিশ। অর্থাৎ বাংলাদেশ সরকার চাইলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ পাঠাতে পারে ভারতে। ইন্টারপোলও সেম নিয়মাবলী অনুসরণ করে। অর্থাৎ এটি কোনো রাজনৈতিক ইস্যু হতে পারবে না। এটি হতে হবে দুর্নীতি, অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব অপরাধ রয়েছে এটিকে কেন্দ্র করে রেড নোটিশ প্রদান করা। তখনই এভাবে সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আরেকটি হচ্ছে ইউনাইটেড নেশনের মাধ্যমে চাপ সৃষ্টি করে দেশে ফিরিয়ে আনা। ইউনাইটেড নেশনও সেম প্রক্রিয়া অবলম্বন করে, অর্থাৎ কোনো রাজনৈতিক ইস্যু নয়, যাতে দেশে ফিরে এসে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা ইত্যাদি কর্মকাণ্ড না ঘটে, দেশ যাতে অস্থিতিশীল পরিবেশ বহন না করে, এসব বিষয়কে মাথায় রেখে প্রতিটি বিষয়কে মাথায় রেখে তারা চায় যেন অপরাধীর অপরাধটি হোক দুর্নীতির অপব্যবহার, অর্থ পাচার অথবা মানবাধিকার লঙ্ঘনের অপরাধ ইত্যাদি যদি থাকে, তাহলে ইউনাইটেড নেশন এই কাজটি চালিয়ে যেতে পারে এবং একটি চাপ সৃষ্টির মাধ্যমে ভারতকে যেন বাধ্য করা হয় যে এই অপরাধীকে তার নিজ দেশে ফিরিয়ে দিতে। দর্শক, আরেকটি হলো ডিপ্লোম্যাটিক আলোচনার মাধ্যমে। অর্থাৎ এটি তখনই সম্ভব যখন যে ব্যক্তি পালিয়ে গিয়ে অপরাধ করার পর পালিয়ে গিয়ে যে দেশে আশ্রয় নেয় ওই দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ইত্যাদি যখন বজায় থাকে তখন এ ধরনের বিষয় উঠে আসে। অর্থাৎ এটি তখন করা যাবে, কিছু শর্ত রয়েছে, যেমন প্রথমে উক্ত ব্যক্তির বিরুদ্ধে তার নিজ দেশে একটি ফৌজদারি মামলা বা গ্রেফতারি পরোয়ানা থাকতে হবে, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতি অপরাধ এবং অর্থ পাচার অথবা মানবাধিকার লঙ্ঘনের অপরাধ থাকলে এটি নিয়ে আলোচনা করা যেতে পারে এবং এটি নিয়ে আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা। তাদের বৈঠকের মাধ্যমে যে কোনো ধরনের সিদ্ধান্ত দুই দেশের সরকার উপনীত হতে পারে। দর্শক, এই বিষয়গুলোকে কেন্দ্র করে যেটি বোঝা যায় যে একটি অপরাধী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে হলে কি কি ধরনের উপায় অবলম্বন করতে হবে এবং কোন কোন মাধ্যমে আসলে সফলতা অর্জন করা যাবে অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে। এবং আমি যেটি মনে করি, বর্তমান অভ্যন্তরীণ সরকার অথবা পরবর্তী যে সরকার আসবে তাদের হয় ডিপ্লোম্যাটিক আলোচনাকে অবলম্বন করতে হবে অথবা ইন্টারপোল রেড নোটিশকে অবলম্বন করতে হবে অথবা এক্সট্রাডিশন বা MLAT আইন ব্যবস্থা নিতে হবে ইত্যাদি উপায় অবলম্বন করলে এই স্বৈরশাসক এবং
দুর্নীতি অপরাধমূলক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। এছাড়াও সরকারকে আরো যে বিষয়ের দিকে নজর দিতে হবে যে যেসব টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বিদেশে এই স্বৈরশাসক থাকাকালীন সময়ে ওইসব টাকাগুলো যাতে দেশে ফিরে আনানো সম্ভব হয়। দর্শক, এই ছিল আজকের আলোচনা কিভাবে একজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনানো যায় এবং তাকে উপযুক্ত শাস্তি প্রদান করানো যায়। ইতিমধ্যে তাকে শাস্তি দেওয়া হয়ে গেছে ট্রাইব্যুনালের মাধ্যমে। ট্রাইব্যুনাল মূলত তৈরি করেছে শেখ হাসিনা সরকার। কেন তৈরি করেছে? কারণ 1971 সালের যেসব ব্যক্তিরা মুক্তিযুদ্ধ বিরোধী, মাতৃভাষা বিরোধী এবং বিভিন্ন বিরোধী অবস্থান বজায় রেখেছিল তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হাসিনা সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত তৈরি করেছিল। আর গতকাল সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় জানিয়েছে। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।